হ্যালো ভিউয়ার্স, কথা মতো একেবারে ঘড়ির কাটার সাথে সাথে আজ আবারও হাজির হলাম আমি সামিয়া মুন। কেমন আছেন আপনারা? জানি ভালো আছেন, তবে ভালো না থাকলেও আপনাদের মন ভালো করার কিছু খবর আর একটি চমক নিয়ে শুরু করছি আজকের আয়োজন। আর বলে রাখছি, আজ কিন্তু আপনার প্রিয় তারকা বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন, তার জন্য থাকছে বিশেষ ট্রিবিউট। সো ওয়েলকাম করছি লেটস শোবিজ টুনাইটের আজকের এপিসোডে। শুরু হচ্ছে হবে করে করে অবশেষে ডিসেম্বরে অগ্নি 2 এর শুটিং শুরু করার ঘোষণা দিলেন পরিচালক ইফতেখার চৌধুরী। আবারও একসাথে প্লেব্যাকে কণ্ঠ দিলেন রুমি ও পড়শি। অপরদিকে বলিউডের সেরা নায়ক নায়িকা নির্বাচিত হলেন আপনার পছন্দের দুজন তারকা। কে কে? চলুন দেখে আসি টুনাইট আপডেটস থেকে। এবছরের শুরুতে মুক্তি পায় ইফতেখার চৌধুরী পরিচালিত সিনেমা অগ্নি। আর মুক্তির পরপরই দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা পায় সিনেমাটি। আর সেই সফলতার ধারাবাহিকতায় এবারে নির্মিত হতে যাচ্ছে অগ্নি 2। আসছে ডিসেম্বরে ভারত, বাংলাদেশ ও মালয়েশিয়ায় শুরু হবে এই সিনেমার শুটিং। এবারেও নায়িকা হিসেবে থাকছেন মাহিয়া মাহি, তবে নায়ক হিসেবে কে থাকছেন তা এখনো ঠিক করা হয়নি। আর সিনেমাতে মাহি ছাড়াও আরও অভিনয় করছেন তারিক আনাম খান, শিমুল খান সহ অনেকেই। বেশ কিছুদিনের বিরতির পর আবারও একসাথে একটি দ্বৈত গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আরফিন রুমি ও পড়শি। সাইফ চন্দন পরিচালিত টার্গেট সিনেমার জন্য গান গাইলেন তারা। জিয়ারি শিরোনামে গানটির সুর ও সঙ্গীত আয়োজন করেছেন আরফিন রুমি নিজেই, আর গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। সম্প্রতি রুমির স্টুডিওতে গানটির রেকর্ডিং এ অংশ নেন পড়শি। রেকর্ডিং এর কাজ শেষ হলেই শুরু হবে গানটির শুটিং এর কাজ। অনেক দিনের অপেক্ষার পর অবশেষে মুক্তি পেতে যাচ্ছে রাজ্জাক কবরীর ময়নামতি সিনেমার রিমেক অনেক সাধের ময়না। 7 নভেম্বর সারা দেশে মুক্তি পাবে সিনেমাটি। এই সিনেমার শুটিং হয় ভোলায়, আর তাই ভোলার দর্শকদের জন্য সারা দেশে মুক্তির আগেই অনেক সাধের ময়না 30 অক্টোবর মুক্তি দেয়া হয় ভোলার রূপসী সিনেমা হলে। আর সেখানে দেখা যায় দর্শকদের ভিড়। এবার দেখার পালা বাপ্পি, মাহি ও মিলন অভিনীত জাকির হোসেন রাজুর এই সিনেমাটি সারা দেশে কতটা দর্শকপ্রিয়তা অর্জন করে। বলিউডের সেরা অভিনেতা এবং অভিনেত্রী কে, এই প্রশ্ন নিয়ে আছে নানা তর্ক বিতর্ক। আর সেসব তর্ক বিতর্ককে থামিয়ে টাইমস সেলেব্রেটস তাদের একটি জরিপে বলিউডের সেরা নায়ক হিসেবে সালমান ও সেরা নায়িকা হিসেবে প্রিয়াঙ্কাকে নির্বাচন করেছে। খবরের শিরোনাম, তাদের মুক্তিপ্রাপ্ত সিনেমা, টিভি রিয়ালিটি শোতে তাদের উপস্থিতি, তাদেরকে নিয়ে আলোচনা, সবকিছু পর্যালোচনা করে প্রায় 10,000 সিনেমা হল, 250টি টিভি চ্যানেল, 7টি পত্রিকা এবং ইন্টারনেটে ওয়েবসাইটটির কোটি কোটি সাবস্ক্রাইবের মাধ্যমে এক জরিপ করে এ ফলাফল প্রকাশ করেছে টাইমস সেলেব্রেটস। এই তালিকায় নায়কদের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছেন ঋত্বিক রোশন ও শাহরুখ খান, আর নায়িকাদের মধ্যে আছেন দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফ। হ্যারি পটার সিনেমা দিয়ে হলিউডে যাত্রা শুরু করা এমা ওয়াটসন বর্তমানে লাইমলাইটে আছেন তার সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে। আর এবারে হলিউড এই সুপারস্টার এবছরের সেরা ব্রিটানিয়া ব্রিটিশ আর্টিস্ট পুরস্কারে ভূষিত হয়েছেন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ব্রিটিশ এবং আমেরিকান চলচ্চিত্র ও টিভি তারকাদের পারফরম্যান্সের ভিত্তিতে বিশেষ পুরস্কার দেওয়া হয়। ব্রিটিশ কমেডি অভিনেতা রব ব্রাইডন অনুষ্ঠানটির উপস্থাপনা করেন। পড়াশোনা থেকে 10 হাত দূরে থাকতেন এই অভিনেতা। তার জীবনের উদ্দেশ্য ছিল একটাই, অভিনয়, অভিনয় আর অভিনয়। আর তাও তিনি প্রমাণ করেছেন বেশ গর্বের সাথে। আজ তিনি শুধু একজন সাকসেসফুল বলিউড স্টারই নন, বরং বলিউডের বাদশা। আজ কিং খান শাহরুখ খানের বার্থডে। শোবিজ টুনাইটের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভকামনা। রোম্যান্স, কমেডি, অ্যাকশন, এমনকি খলনায়কের চরিত্র বাদশা তিনি। অভিনেতা, প্রডিউসার, টেলিভিশন হোস্ট, রেড চিলিজ এন্টারটেইনমেন্টের কর্ণধার, সমাজসেবক সহ নানা পরিচয় পরিচিত এই হিরো। প্রায় 80টি ছবিতে প্রতিবার তিনি নিজেকে প্রমাণ করেছেন একজন দক্ষ অভিনেতা হিসেবে। বর্তমানে বিশ্বের ধনী অভিনেতাদের তালিকায় শাহরুখ খান ঠাঁই করে আছেন 2য় স্থানে। किसका है ये तुमको इंतजार में हूं ना, देख लो इधर तो एक बार मैं हूं ना, किसका है। 1965 সালের 2রা নভেম্বর নিউ দিল্লির এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন এই বলিউড বাদশা। হায়দ্রাবাদ এবং পাঠান বংশোদ্ভূত এই অভিনেতার বেড়ে ওঠা নানার বাড়িতে। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে কিছুটা ভেঙে পড়েন শাহরুখ খান, কিন্তু তারপরও জীবনের কঠোর বাস্তবতাকে মেনে নিয়ে নিজের ভাগ্য বদলানোর দৃঢ় প্রতিজ্ঞা করেন তিনি। बचपन की गलियां लाज लगती थी, थिएटर का स्टेज, उस वक्त तो स्मॉल स्क्रीन भी मेरे लिए लाज था। 20-50 लोग तालियां मार देते,
लाज लगता था, लेकिन आज वही सब। দিল্লিতে পড়াশোনা অবস্থায় তিনি রাত দিন পড়ে থাকতেন দিল্লি থিয়েটার অ্যাকশন গ্রুপে। স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত অভিনয় ছিল তার একমাত্র দুর্বলতা। তাই স্কুল থেকে সোর্ড অফ অনার নেওয়া থেকে শুরু করে বলিউড থেকেও তিনি কেড়ে নিয়েছেন প্রায় 14টি সেরা শ্রেষ্ঠ অভিনেতার সম্মাননা। এছাড়া ভারত সরকার থেকেও পেয়েছেন পদ্মশ্রী অ্যাওয়ার্ড। আজ বলিউডে এই কিং খান রাজত্ব করছেন সমান দাপটে। तुझे देखा मैंने हुआ मैं तो क्रेज़ी तौबा मेरी कुड़ी है तो सेक्स है आजा मेरी बाहों में तू आजा बेबी लव में आ आ आ आ आ 80-র দশকে টেলিভিশন সিরিজ এবং থিয়েটার দিয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি। 90 দশক শাহরুখের জীবনে নিয়ে আসে টার্নিং পয়েন্ট। 1992 সালে দিওয়ানা থেকে শুরু করে এবছর হ্যাপি নিউ ইয়ার শাহরুখকে প্রতিষ্ঠা করেছে কিং অফ খান হিসেবে। হিন্দি সিনেমায় 1 বিলিয়ন রুপি আয় করা যেন তার নেশায় পরিণত হয়। শাহরুখের হাতের ছোঁয়ায় প্রতিটি জিনিস হয়ে যায় সিগনেচার ব্র্যান্ড। हर पल यहाँ जी भर जियो जो है समा कल हो ना हो। 1991 সালে কিছুটা নাটকীয়ভাবে বিয়ে করেন পাঞ্জাবি হিন্দু পরিবারের মেয়ে গৌরীকে। আরিয়ান, সুহানা এবং আব্রামকে নিয়ে বেশ সুখেই আছেন বলিউডের এই এভারগ্রিন এবং লংগেস্ট কাপল। আজ 49 বছরে পা দিলেন বলিউডের হার্টথ্রব শাহরুখ খান। হ্যাপি বার্থডে SRK। दुनिया में लोगों ने फिर अपने दिल थामे নাবিলা মারজুক, শোবিজ টুনাইট। लेकर मैं फिर कितने हंगामे। দর্শক, একটা বিরতি নিতে হচ্ছে, বিরতিতে যাচ্ছি, তবে ফিরবো বিশেষ একটি চমক নিয়ে। কোথাও যাবেন না, লাক্স শোবিজ টুনাইটের সাথেই থাকুন। দর্শক, ব্রেকের পর সামিয়া মুন আবারও ফিরে এলাম লাক্স শোবিজ টুনাইট। আমরা আছি ফেসবুকেও, লগ ইন করুন facebook.com/showbiz.tonight। দর্শক, বলছিলাম আজ আপনাদের জন্য আছে অনন্য এক সারপ্রাইজ। আমাদের স্টুডিওতে আজ আছেন মিস আয়ারল্যান্ড 2014 প্রিয়তি। ওয়েলকাম টু লাক্স শোবিজ টুনাইট। থ্যাংক ইউ। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা প্রিয়তি, মিস আয়ারল্যান্ড রাইট? মিস শুনেছি, মিসেস শুনেছি, মিস কেন? এটা হচ্ছে বয়সের ডিফারেন্স। 18 to 24 হচ্ছে মিস MISS, আর ওভার 24 হচ্ছে মিস MS। আচ্ছা, তো কবে থেকে আপনি আয়ারল্যান্ডে আছেন? 13 ইয়ার্স ধরে। ওকে, তো যখন আপনি কি বলবো, যে আপনি যখন কন্টেস্টে ইন করলেন তখনকার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? লাস্ট ইয়ার 2013 জুন থেকে আমি স্টার্ট করেছি। ওকে, সো যখন আমি শুনেছি যে আমি প্রাথমিকভাবে সিলেক্টেড হয়েছি, তখন থেকে আমি প্রিপারেশন নিচ্ছিলাম যে ওকে, আমি যেহেতু কম্পিটিশন পা দিয়েছি, সো পুরোপুরিভাবে কম্পিট করব। আচ্ছা, তো সেখানকার মানে অ্যাক্টিভিটিসগুলো কি ছিল? টাস্ক ছিল নাকি অন্যরকম? আমাদের অনেক ধরনের টাস্ক ছিল। অবশ্যই আমাদের বেশিরভাগ পয়েন্ট ছিল, 70% পয়েন্ট ছিল চ্যারিটি ওয়ার্কসে। ওকে, সো আমাদের পয়েন্টগুলো ওইভাবে অ্যাড করতো যে যত বেশি চ্যারিটি ওয়ার্কস করতে পারতো তাদের জন্য তত বেশি মার্কস। এর মধ্যে তো আমাদের কন্টেস্টেন্টদের সাথে সাধারণ যে ফ্যাশন শোজগুলো এগুলো হতো, এগুলোর মধ্যে থেকে বাছাই পর্বগুলো হয়েছে। আচ্ছা, তো যখন আপনি নির্বাচিত হলেন তখন ফিলিংস কেমন? উইনার হিসাবে যখন হয়েছে, ও মাই গড, আমি তো একটা জোরে শাউট করেছি। যখন আমি দেখে, হ্যাঁ সবাই, আমি অ্যাকচুয়ালি এটা ছিল কমপ্লিটলি আনএক্সপেক্টেড। আমি ভেবেছি আমি হয়তো ফার্স্ট রানার বা সেকেন্ড রানার থাকবো, বিকজ আমি অলওয়েজ ওদের থেকে একটা পজিটিভ ভাইব পেতাম, মানে ওরা আমার কাজ, আমার সব কিছু লাইক করতো। সো আমি কখনো এক্সপেক্ট করি নাই যে আমি ন্যাশনাল টাইটেল হোল্ড করবো। বাট আপনি বেশ কিছু বিউটি পেজেন্টে আপনি পার্টিসিপেট করেছেন, তো আমরা একটু পিছনের গল্পটা শুনি। মিস আয়ারল্যান্ডে যখন আমি পার্টিসিপেট করলাম, তখন যখন শুনেছি যে আমি প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে, তারপর থেকে আমি চিন্তা করলাম যে এটা যেহেতু অনেক বড় ইভেন্ট, ওকে, সো আমার নিজেকে কিছু বিউটি কম্পিটিশনে
পার্টিসিপেট করে নিজেকে একটু রেডি করি বিগ ইভেন্টের জন্য। দেন আমি 2013-এর 2টা বিউটি কন্টেস্টে পার্টিসিপেট করি। তো বাংলাদেশ থেকে যখন আপনি পার্টিসিপেট করলেন তো কোনো ধরনের সুবিধা বা কোনো প্রতিবন্ধকতা ছিল কি সেখানে? আমার যেটা হয়েছে যে আমাদের সব এক্সপেন্সেস নিজেরই বিয়ার করতে হয়। সো এখানে কোনো বড় বিগ কোম্পানি বা কোনো কিছু আমাদের স্পন্সর করে না, বাট কন্টেস্ট্যান্টরা যারটা তার সে যদি পারে স্পন্সরশিপ ম্যানেজ করতে তারা করতে পারে। আমার যেটা হয়েছে আমি যেটা এশিয়ান বাংলাদেশি, সো আমি কোনো স্পন্সর পাইনি। সো আমি আমার সব এক্সপেন্সেস আমাদের সব কিছু নিজে এক্সপেন্সেসগুলো নিজের বিয়ার করতে হয়। ইভেন দ্য গ্রুমিং সেশনগুলো আমাদের পে করে করতে হয়। হ্যাঁ, মেকআপ, হেয়ারস্টাইল, ড্রেস, তারপর অ্যাকোমোডেশন, কোথাও গেলে কোথাও ফটো সেশনের জন্য গেলে সবকিছু আমাদের পে করতে হয়। সো ইট ওয়াজ কোয়াইট টাফ। আচ্ছা, তো ছোটবেলায় কিন্তু ঢাকায় কেটেছে এবং কৈশোর আপনি ঢাকায় কেটেছে, তো আপনি আবার আয়ারল্যান্ডে গেলেন, তো তখনকার ঢাকা আর এখনকার ঢাকার মধ্যে মিল পাচ্ছেন কোনো? না, এটা তো কমপ্লিটলি মানে হিউজ ডিফারেন্স। ঢাকা অনেক চেঞ্জ হয়েছে। আমি যখন ছেড়েছি তখন কয়েকটা বিল্ডিং ছিল, এখন হাই রাইজ বিল্ডিং সব জায়গায়। সো সব কিছুই মাল্টিন্যাশনাল কোম্পানি, লটস অফ জবস, এভরিথিং চেঞ্জ। আচ্ছা, তো আপনার পড়াশোনা কোন সাবজেক্টে? আমি ফার্স্টে ছিলাম সায়েন্সে, দেন আমি মুভ করেছি বিজনেস ম্যানেজমেন্টে, ওইখানে অনার্স করেছি। দেন আবার মুভ করেছি এয়ারলাইন পাইলট কোর্সে। তো কোন দিকে আপনি এগিয়ে যাবেন, মানে এত দিকে আপনি পড়েছেন, পড়ালেখা করেছেন? আমি অ্যাকচুয়ালি ফার্স্টে আমি বিজনেস ম্যানেজমেন্টে যখন পড়ছিলাম তখন একটা মাল্টিন্যাশনাল স্টক ব্রোকিং কোম্পানিতে জব করতাম। তখন আমি ভাবতাম যে আমি একজন ব্যাংকার হব বা ব্যাংক ওন করব, এরকম একটা। দেন হঠাৎ করে আমার মা মারা যাওয়ার পরে আমি চিন্তা করলাম যে আমার তখন কিন্তু 2008-এ কিন্তু একটা ওয়ার্ল্ড ওয়াইড রিসেশন হিট করেছিল ইকোনমিকভাবে। তো তখন আমি চিন্তা করলাম আমি আমার প্রফেশনটাকে কমপ্লিটলি চেঞ্জ করে ফেলবো এবং মোর চ্যালেঞ্জিং জব চুজ করবো। তখন চিন্তা করলাম যে প্রিয়তি, আমরা আরো কথা বলবো কিন্তু একটা ব্রেক থেকে ফিরে। থ্যাংক ইউ। দর্শক, আমরা প্রিয়তির সাথে কথা বলছিলাম, কিন্তু আরো কথা বলবো, আমাদের সাথেই থাকুন। একটা ব্রেক নিয়ে নিচ্ছি। দর্শক, ব্রেকের পর সামি আমুন আবারও ফিরে এলাম লেটস শো বেস্ট টুনাইট, এবং আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন মিস আয়ারল্যান্ড 2014-এর প্রিয়তি। প্রিয়তি, আমরা কথা বলছিলাম আপনার বিউটি পেজেন্ট নিয়ে, তো বাংলাদেশে কেন আসা হয়েছে? এবার এসেছে একটা সামাজিক কাজের জন্য। আচ্ছা, আপনি একটা চ্যারিটির সাথে ইনভলভ আছেন, একটু আমরা শুনি। ওদের ওই চ্যারিটির নাম হচ্ছে সুবর্ণাগাম ফাউন্ডেশন। আচ্ছা, ওরা মেনলি যারা বেদে জেলে ওদের বাচ্চাদের পড়াশোনার জন্য ওরা কাজ করে। সো আমারও ইচ্ছা ছিল আগে থেকে, ছোটবেলা থেকেই, যে সুবিধাবঞ্চিত বাচ্চাদের নিয়ে কাজ করা। অসাধারণ। তো ওদের কাজগুলো আমার খুব ইন্সপায়ার করেছে, আমি ওদের কাজগুলো নিয়ে স্টাডি করেছি। সো আমি তারপর আগ্রহ দেখিয়েছি ওনাদের সাথে কাজ করার জন্য। আচ্ছা, এখন তো কাজ মানে কাজ থেকে আপনি কাজ করছেন ওদের সাথে, জি, তো এক্সপেরিয়েন্সটা কেমন? ওয়েল, এটা আমার একটা স্বপ্নের একটা স্টেপ বলতে পারেন, যেহেতু আমি সবসময় চাইতাম যে বাংলাদেশের শিশু শ্রম, তারপরে ডিপ্রাইভড বাচ্চাদের নিয়ে কাজ করা। আচ্ছা আচ্ছা। সো যখন আমি ওনাদের সাথে গিয়েছি, দেখেছি ওনাদের কাজ, দেখেছি বাচ্চাদের সাথে কথা বলেছি, সেটা অনুভূতি অন্যরকম। বিকজ তাদের থেকে যে ভালোবাসাটা আমি পেয়েছি, ওকে, সেটার মধ্যে কোনো স্বার্থপরতা নাই, কোনো এক্সপেকটেশন নাই, জাস্ট ভালোবাসা। আচ্ছা, তো ওদের নিয়ে আপনি ভবিষ্যতে আর কি কি করতে চান? আমি চাই যে এটা আরও এক্সপান্ড হোক, ওদের মানুষজন আরও বেশি, বাচ্চারা আরও বেশি ইন্সপায়ার্ড হোক, আরও পড়াশোনার দিকে ওরা মনোযোগী হোক। তারপরে ওদের সাথে যে ডিসক্রিমিনেশনটা হয়, আমাদের সোশ্যাল যে বেনিফিটস থেকে ওরা ডিপ্রাইভড হয়, এগুলো যাতে ব্যালেন্সড হয়। ওকে, তো আপনি কি বাংলাদেশে এসেছেন, এখন পর্যন্ত কি বাংলাদেশের কোনো মুভিতে সাইন করা হয়েছে? না, এখনো হয়নি। আচ্ছা, তো বাংলা সিনেমা কি দেখা হয়? মাঝে মধ্যে দেখা হয়, সময় হয় না, বাট যখনই সময় পাই দেখা হয় মাঝে মধ্যে। আচ্ছা, তো এখন যদি কেউ অফার করে, সেটা কোন দিকে আপনি যাবেন? আপনি কি মুভি করতে চান নাকি মডেলিং করতে চান? ওয়েল, দুইটাই ডিপেন্ড করে সময় আর ভালো কাজের উপরে। দুইটা কম্বিনেশন যখন হবে তখন অবশ্যই করব। ওকে, তো বিজ্ঞাপনে যদি অফার পান, বিজ্ঞাপনে যদি আপনাকে কাজ করার জন্য কেউ ডাকে, তো তাহলে কি অংশগ্রহণ করবেন? হ্যাঁ, অবশ্যই ভালো কাজ হলে অবশ্যই করব, কেন করব না সময় হলে। আচ্ছা, তো আমরা একটু ফ্যামিলির কথা শুনি। ফ্যামিলিতে মেম্বার কতজন আছে?
আমরা 6 ভাই 2 বোন, সবাই ঢাকাতেই থাকেন। আচ্ছা। আমি একাই ডাবলিনে থাকি। আচ্ছা, তো সেখানে কি স্টাডির জন্য গিয়েছেন নাকি? হ্যাঁ, আমাকে স্টাডির জন্যই 13 বছর আগে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো আচ্ছা, তো কতটুকু সাপোর্ট করছে আপনাকে? আপনি বিউটি পেজেন্টে পার্টিসিপেট করেছেন, কতটুকু সাপোর্ট পেয়েছেন ফ্যামিলির কাছ থেকে? আমি সবসময় সাপোর্ট, অলওয়েজই সাপোর্ট পেতাম মেন্টালি, বিকজ ওরা সবাই এখানে থাকে। সো এখানে তো আর ফিজিক্যালি আমাকে সাপোর্ট দিতে পারবে না। সো কখনো বাধা আসে নাই, কারণ বাধাটা আসলে কিন্তু আপনি একটু হলেও পিছিয়ে যাবেন। সো সবসময় আমার ফ্যামিলি থেকে আমি ওরা সবসময় এনকারেজ করেছে, আমার কোনো কিছুতে ওরা না করে নাই, বিকজ ওরা যেটা এক্সপেক্ট করেছে আমার কাছ থেকে, যে স্টাডি, পড়াশোনা করবা, তোমার একটা ভালো ক্যারিয়ার হবে, সেটা আমি দিয়েছি। ওদের এক্সপেকটেশন ফুলফিল আমি করেছি। সো ওরা আমার এক্সপেকটেশন কখনো ফেলে দেয়নি। ওকে, তো আপনি একটা প্ল্যাটফর্ম পেয়েছেন, তো এটা কিভাবে কাজে লাগাতে চান? আমি চাই যে অ্যাকচুয়ালি আমি চাই বাংলাদেশের বা ওয়ার্ল্ডের যারা ডেপ্রাইভ বাচ্চারা, স্পেশালি অ্যান্ড সিঙ্গেল মামদের, যারা মিনিমাম লেভেল থেকে কম আয় করে, তাদের জন্য কাজ করা। এখন বাকিটুকু আল্লাহর ইচ্ছা। আপনার এই প্রচেষ্টা সাকসেসফুল হোক, আমরা সবাই সেটা আশা করছি প্রিয়তি। এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর কামিং অন শোবিজ টুনাইট। থ্যাংক ইউ। দর্শক, এখানে শেষ করছি আজকে লেক্স শোবিজ টুনাইট। আগামীকাল আবারও ফিরবো আপনাদের পছন্দের সব খবর নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, লেক্স শোবিজ টুনাইটের সাথেই থাকুন আর দেখতে থাকুন যমুনা টেলিভিশন। গুড নাইট।